দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ। অগ্রাধিকার পাচ্ছে সেবা খাত। বরাদ্দ বাড়লেও বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সংসদে প্রধানমন্ত্রী। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নীতি সহায়তার আশ্বাস। বিএনপি সরকারের হাত ধরে শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন হবে বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের মেধা দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান। এবং ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। আয়োজক 3 দেশের বর্ণাঢ্য আয়োজনের ডামাডোল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। সংবাদের শুরুতেই বাজেট প্রসঙ্গ। আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ 9,38,000 কোটি টাকার প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থ বছরের চেয়েও 1.5 লাখ কোটি টাকা বেশি। নির্বাচনী ইশতেহার ও অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈষম্যহীন অর্থনীতির গণতান্ত্রিকরণই এবারের বাজেটের মূল প্রতিপাদ্য। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন ও ঘাটতি পূরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বাজেটের সার্বিক দিক নিয়ে মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। আর্থিক খাতের সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কঠিন সমীকরণ সামনে। দেশের ব্যবসা বাণিজ্য চাঙ্গা এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত এই বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 9,38,000 কোটি টাকা। বিশাল এই ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, যাতে ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 2.5 লাখ কোটি টাকা। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে কর কাঠামোতে বড় পরিবর্তনের আভাস রয়েছে। কর বাড়ানোর চেয়ে করদাতার আওতা বৃদ্ধি এবং সাধারণ করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.25 লাখ টাকা করার জোরালো প্রস্তাব রয়েছে। নতুন অর্থবছরে অর্থনীতির চাকা সচল করতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5 থেকে 6.8%। আর সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় মূল্যস্ফীতি 7.2 থেকে 7.5% নামিয়ে আনার প্রাক্কলন করছে সরকার। বাজেটকে বাস্তবায়নযোগ্য ও অপচয়মুক্ত করতে প্রাতিষ্ঠানিক জবাবদিহির ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে কর্মচারীদের প্রতিদান, পণ্য সেবার ব্যবহার এবং প্রকল্প মূলধন ব্যয়ে কৃচ্ছ সাধনের নির্দেশনা থাকছে। রাষ্ট্র ধনী জিডিপি দিয়ে যদি তুলনা করেন, কিন্তু সেই জিডিপির যে টাকাটা সরকারের পকেটে যাওয়া উচিত, সেই টাকাটা যখন সরকারের পকেটে যায় না, তখন সরকার গরিব, রাষ্ট্র ধনী। এটা সরকারকে মানতে হবে। অতএব গরিবের আচরণ করতে হবে, আর গরিব থেকে ধনী হওয়ার জন্য যে উপায়, সেই উপায়গুলো অবলম্বন করতে হবে। বরাদ্দের ক্ষেত্রে এবার সামাজিক সুরক্ষা খাতে 1,38,000 কোটি, শিক্ষা ও প্রযুক্তি খাতে 1,24,425 কোটি এবং স্বাস্থ্য সেবায় 43,189 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়নে জনপ্রশাসনেও অতিরিক্ত 35,000 কোটি টাকার বরাদ্দ থাকছে। বাস্তবতা বিবেচনায় বিশাল রাজস্ব আদায় এবং ঘাটতি অর্থায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এত ঘাটতি থাকার কারণেই মূলত আমাদের বাজেট ব্যবস্থাপনায় এক ধরনের বড় ধরনের অব্যবস্থাপনা লুকিয়ে থাকে, যে কারণে ইনএফিসিয়েন্সি, অদক্ষতার কথা আমরা শুনতে পাই। খরচ যেটা করলাম সেইটা কোথায় করলাম এবং এটা থেকে কি আউটকাম হলো, এখান থেকে আমি লক্ষণীয় কোনো আমার অর্জন কি হলো। বরাদ্দের ক্ষেত্রে একটা এই যে কাঠামোটা আছে, আবার এই যে প্রতিষ্ঠানগুলি আছে যারা এই অর্থটা বাস্তবায়ন করবে, অর্থটা খরচ করবে, এক বছরে তো রাতারাতি তাদের দক্ষতা বেড়ে যায় না। টাকা ছাপিয়ে বাজার সচল করাচ্ছে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণই সরকারের আসল পরীক্ষা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
2026-27 অর্থ বছরের বাজেট উত্থাপন করা হবে আজ। এতে সেবা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আভাস দিয়েছে সরকার। গুরুত্ব পাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাত। তবে বিশেষজ্ঞদের মতে গেল কয়েক অর্থ বছরে এসব খাতে বরাদ্দ বাড়লেও তার সুফল গুণগত মনোন্নয়নে প্রত্যাশিতভাবে প্রতিফলিত হয়নি। তারা বলছেন, বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের কার্যকর ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করায় এখন বড় চ্যালেঞ্জ। অন্যথায় সাধারণের কাছে বাড়তি বরাদ্দের সুফল পৌঁছাবে না। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার। গেল কয়েক অর্থ বছরে সেবা তথা শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবহন ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হলেও সেবার মান, জবাবদিহি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। অর্থনীতিবিদরা বলছেন, আসন্ন প্রস্তাবিত উন্নয়ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অর্থনীতির অর্ধেকেরও বেশি কিন্তু এই বিভিন্ন রকমের সেবা খাত তার উপরে নির্ভর করে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য রয়েছে এবং এছাড়া দেশের পরিবহন খাত এবং ব্যাংক, ইন্স্যুরেন্স এবং কমিউনিটি সার্ভিস, রিয়েল এস্টেটের খাত রয়েছে। 2024-25 অর্থ বছরে শিক্ষা খাতে জিডিপির 1.69% বরাদ্দ দেওয়া হলেও পরের অর্থ বছরে তা নেমে আসে 1.53%। তবে আসন্ন বাজেটে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আভাস দিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে বরাদ্দ বাড়লেই হবে না, শিক্ষার গুণগত মান উন্নয়নে সেই অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। যে শিল্পের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন সেরকম ভাবে আসলে শিক্ষাকে তৈরি করা যায়নি। বাজেটটা কেমন হবে সাজাতে হবে যাতে করে আসলে দক্ষতা ভিত্তিক শিক্ষা তো সেটা তৈরি হয়। এদিকে স্বাস্থ্য খাতে 2024-25 অর্থ বছরে জিডিপির 0.74% বরাদ্দ ছিল। পরের অর্থ বছরে তা বাড়িয়ে 1.21% করা হয়। তবে বিশেষজ্ঞদের দাবি, বরাদ্দ বাড়লেই তা যথাযথভাবে বাস্তবায়ন ও ব্যয়ে সংশ্লিষ্টদের রয়ে গেছে সক্ষমতার ঘাটতি। দীর্ঘ অনেক বছর বাংলাদেশের স্বাস্থ্য বাজেটে জিডিপির 1%-এরও কম বরাদ্দ দেওয়া হচ্ছিল এবং এই বরাদ্দটাও আমাদের স্বাস্থ্য বিভাগ ব্যবহার করতে সমর্থ ছিল না। ব্যয়ের কার্যকারিতা বাড়াতে এবং স্বাস্থ্য খাতের সেবার মান উন্নয়নে খাতের পরিকল্পনা ও বাস্তবায়ন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। এই বাজেটের একটি বড় দিক হওয়া উচিত পাবলিক হেলথ কেয়ারটাকে সুসংগঠিত করে একটি অধিদপ্তরে রূপান্তর করা। অন্যদিকে ইতিমধ্যেই বেসরকারি স্বাস্থ্য খাতের কলেবর সরকারি স্বাস্থ্য খাতের কলেবরের 1.5 গুণের মতো হয়েছে। অতএব এই দিকটিকে নজরদারির আওতায় আনায়, জবাবদিহিতার আওতায় আনায়। অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি আসন্ন বাজেটে গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে বিবেচনায় রয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। তবে বরাদ্দ দেওয়ার পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এডিপি যেটা হতে যাচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রায় 3,08,000 কোটি টাকা কিন্তু সংস্থান সেখানে রাখা হচ্ছে এবং এটা কিন্তু রেকর্ড হতে যাচ্ছে। বাজেটটাকে আমি মনে করি গণপরিবহন বান্ধব হওয়া, পরিচালনার দিকে মনোযোগী হওয়া, পাশাপাশি যে অবকাঠামো তৈরি হয়ে গেছে সেটাকে ব্যবহার উপযোগী করা। 2024-25 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে জিডিপির 1.43% বরাদ্দ ছিল, যা 2025-26 অর্থ বছরে বেড়ে দাঁড়ায় 2.14%। নতুন বরাদ্দের পাশাপাশি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রেও সতর্ক থাকার মত দিয়েছেন এই বিশেষজ্ঞ। যখনই আমি ঋণ নিয়ে একটা বড় প্রকল্প করছি, খেয়াল রাখতে হবে যে আমাদের জিডিপির যে গ্রোথের কথা বলি সেটা 8 থেকে 10%-এর মধ্যে যেন থাকে। নাহলে আসলে এটা ফিউচার জেনারেশনের উপরে তাদের ঋণের একটা বড় বোঝা কিন্তু যে পড়তে পারে, এই সংখ্যা কিন্তু থেকেই যায়। শুধু বরাদ্দ বা গুরুত্ব নয়, নিশ্চিত করতে হবে বাজেটের কার্যকর ব্যবহারও। নতুন বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে, এটাই এখন দেখার বিষয়। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে সংকট উত্তরণে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন তিনি। এ সময় বিদেশি বিনিয়োগ আনলে 1.5% কমিশন দেওয়ার কথাও জানান সরকার প্রধান। মনিরুল ইসলামের প্রতিবেদন, থাকছে বিস্তারিত। আগামী অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘিরে বুধবার সংসদের আলোচনায় গুরুত্ব পায় অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সহ নানান বিষয়। খাদের কিনারায় থাকা অর্থনৈতিক দৈন্যদশা উত্তরণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা পরিচালনার পরিবেশ উন্নয়ন এবং শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বাস্তবায়ন করছে। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অর্থ পাচার এবং আর্থিক খাতের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে
দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি জানান, সরকারের প্রথম বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্প উদ্যোক্তা সব শ্রেণীর ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কমিশন ও প্রণোদনাও ঘোষণা করেন সরকার প্রধান। বিদেশ থেকে, সেটি কোনো বাংলাদেশি হোক অথবা কোনো বিদেশি হোক নাগরিক, আপনি যেটা কনসালটেন্ট বলেছেন, কনসালটেন্ট না করে ব্যাপারটা আমরা ওপেন রেখেছি, তারা যদি বিদেশি ইনভেস্টমেন্ট দেশে নিয়ে আসতে পারে তাহলে আমরা তাদেরকে যে পরিমাণ ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসবে 1.5% তাদেরকে আমরা কনসালটেন্ট ফি বা কমিশন যেভাবেই আপনি বলুন না কেন সেটা আমরা তাদেরকে দিব, ইনসেন্টিভ তাদেরকে আমরা দিব। সরকারের গতি বাড়াতে শিগগিরই শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর কথাও জানান তারেক রহমান। সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে, এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে সবুজ এবং বাসযোগ্য করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিকে সবুজ বিপ্লবে পরিণত করতে জনগণের অংশগ্রহণ নিশ্চিতের কথাও বলেন ডাক্তার জুবাইদা। এমআর আসাদের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবার অংশগ্রহণ জরুরি বলে মত দেন তিনি। বর্তমান পৃথিবীকে আরো সুন্দর, বাসযোগ্য ও সবুজ করে রেখে যাব সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে যুক্ত করা যায় সবুজ স্বেচ্ছাসেবা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, বৃক্ষরোপণকে শুধু কর্মসূচির মধ্যে না রেখে সবুজ বিপ্লবে রূপান্তর করতে হবে। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। তরুণ প্রজন্ম বিজ্ঞান গবেষণায় মনোযোগী হলে উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত হবে বলেও জানান ডাক্তার জুবাইদা। তাদের বিজ্ঞান চিন্তায় ভর করে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি সরকারের হাত ধরে শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বুধবার রাতে রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্র্যাজুয়েশন ডিনার 2026-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে অংশ নেন 549 জন গ্র্যাজুয়েট শিক্ষার্থী। অনুষ্ঠানে MISTর কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আমাদের জনসংখ্যা বেড়েই চলছে। এই জনসংখ্যাকে কি আমরা অভিশাপ হিসেবে নেব, না এই যে আজকে তরুণরা আমাকে দেখালো তাদেরকে আশীর্বাদ হিসাবে আমি নেব? দ্যাট ইজ দ্য কোশ্চেন আই আস্ক মাইসেলফ। হি মাস্ট বি এ জেনেটিক্যালি স্মার্ট ম্যান অ্যান্ড হি উইল লিড আওয়ার নেশন অ্যান্ড উই আর ওয়েটিং টু সি দ্যাট। ওনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই আশ্বাস, এই শপথ নিয়ে আপনাদের সামনে বলছি যে এডুকেশন সেক্টরের সবচেয়ে বেশি বৈপ্লবিক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দেওয়া শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার। বুধবার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালটির লিখিত জবাবে
ঘটনার সুনির্দিষ্ট ব্যাখ্যার চেয়ে অপ্রাসঙ্গিক তথ্যই বেশি। এ বিষয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। ঈদুল আজহার আগের দিনের ঘটনা। সেদিন ভোরে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা 6 নবজাতক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপরে একে একে মৃত্যু হয় তাদের। ওই ঘটনায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয় দেশ জুড়ে। এ নিয়ে তদন্তে নামে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত উপস্থিতি, এসি বন্ধ থাকা এবং বিকল্প ভেন্টিলেশনের অভাবে কার্বন ডাই অক্সাইড বেড়ে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। 4 জুন ওই প্রতিবেদন প্রকাশের দিনই হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর ঘটনায় লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয় নোটিশে। মঙ্গলবার বিকেলে নোটিশের জবাব দেয় হাসপাতালটি, তবে তা গ্রহণযোগ্য নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য একেবারেই অস্পষ্ট। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তারা ইচ্ছা করে না, এসব নানান কথা অনেক গল্প করেছে, অনেক 4-5 পৃষ্ঠা লিখেছে। এগুলো বুলেট পয়েন্ট বই কিছুই লেখা নেই, বেগ রিপ্লাই। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। এদিকে এই ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং কর্তৃপক্ষের ভূমিকার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশের 8 কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সাথে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আশপাশের পরিবেশ, বাসাবাড়ি ও কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1039 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 9927 জন এবং মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 82,029 জন। ব্যভিচারের মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ রায় দেন। অভিযোগের উপযুক্ত প্রমাণের অভাবেই আদালত এমন রায় দিয়েছেন বলে জানায় বিবাদী পক্ষ। এদিকে রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে বাদী পক্ষ। খেলার খবর, ক্রিকেট। সিরিজ জয়ের মিশনে আজ দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11টায়। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 4টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে অজিদের বিপক্ষে লড়বে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। এর আগে প্রথম ম্যাচে জিতে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে রয়েছে টাইগাররা। অন্যদিকে প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।